স্বাগতম দর্শক বন্ধুরা, আমি অনুপ বিশ্বাস। আজ 22শে অক্টোবর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ। আজকের এই পর্বে আপনারা দেখবেন ডোনাল্ড ট্রাম্প হামাসকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি দিলেন। ভঙ্গুর যুদ্ধবিরতি বাঁচাতে আজ ইসরায়েলে পৌঁছাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। হোয়াইট হাউস ভয় পাচ্ছে যে নেতানিয়াহু আবার যুদ্ধ শুরু করতে পারেন। এদিকে রাশিয়া এবং ইরান একটি বড় কৌশলগত চুক্তির ঘোষণা করেছে এবং আমেরিকা লেবাননকে হুমকি দিয়ে বলেছে হিজবুল্লাহ যদি অস্ত্র না ছাড়ে তাহলে ইসরায়েল আক্রমণ করবে। তাহলে আসুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শক, ডোনাল্ড ট্রাম্প হামাসকে মুছে ফেলার হুমকি দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে যদি হামাস গাজার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাহলে তাদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। গত রাতে হোয়াইট হাউসে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজির সাথে একটি প্রেস কনফারেন্সে ট্রাম্প বলেন, আমরা হামাসকে বলেছি চুক্তি মেনে চলো, ভালো ব্যবহার করো। যদি তারা তা না করে তাহলে আমরা গাজায় ঢুকব এবং তাদের নিশ্চিহ্ন করে দেব। তারপর কি হবে সেটা তারা ভালো করেই জানে। অর্থাৎ ট্রাম্প আবারও গাজায় আমেরিকান সেনা পাঠানোর ইঙ্গিত দিয়েছেন যদি হামাস তার কথা মতো না চলে। ডোনাল্ড ট্রাম্পের এই বয়ান এমন এক সময়ে এসেছে যখন তার দুই সিনিয়র দূত স্টিভ উইটকফ এবং তার জামাই জ্যারেড কুশনার সোমবার রাতে ইসরায়েলে নেতানিয়াহুর সাথে দেখা করেছিলেন। দর্শক, গাজার সাম্প্রতিক সংঘর্ষের পর আমেরিকা আবার চাপের মধ্যে পড়েছে যে কিভাবে এই চুক্তিকে বাঁচানো যায়, কারণ এখানে আমেরিকার সম্মান এবং মর্যাদা ঝুঁকির মুখে পড়েছে। যদিও ট্রাম্পের কথা থেকে এটা স্পষ্ট যে ওয়াশিংটন আবার হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। এদিকে দর্শক, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আজ ইসরায়েলে পৌঁছানোর কথা। তার মূল উদ্দেশ্য হলো এই ভঙ্গুর যুদ্ধবিরতিকে যে কোনো উপায়ে রক্ষা করা। তার এই সফরটি হোয়াইট হাউসের সেই কৌশলেরই একটি অংশ যা তারা উইটকফ এবং কুশনারকে পাঠিয়ে জোরদার করেছিল। ডোনাল্ড ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে যুদ্ধবিরতি ভাঙলে হামাসকে ধ্বংস করে দেয়া হবে। আজ জেডি ভ্যান্স যে বিষয়গুলোর উপর মূলত নজর দেবেন সেগুলো হলো যুদ্ধবিরতি কার্যকর রাখা, ত্রাণ ও তার সরবরাহ সুনিশ্চিত করা, গাজার পুনর্গঠন এবং সেখানে বহুজাতিক সেনা মোতায়েনের একটি রূপরেখা তৈরি করা। অর্থাৎ গাজা পুনর্গঠনের কাজ শুরু করা এবং বিভিন্ন দেশের সেনা মোতায়েনের বিষয়ে আলোচনাকে চূড়ান্ত রূপ দেওয়া। এটা পরিষ্কার যে ভ্যান্সের আজকের এই সফর কোনো সাধারণ সফর নয়, তাই এই সফরের দিকে আমাদের নজর থাকবে যে শেষ পর্যন্ত কি ফলাফল বেরিয়ে আসে। এদিকে আমেরিকার অন্দরে একটা চাপা উত্তেজনা কাজ করছে। ভয়টা হলো নেতানিয়াহু আবার পাল্টি মারতে পারেন এবং পুনরায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসনের অনেক কর্মকর্তার মধ্যেই এই ভয় বাড়ছে যে নেতানিয়াহু গাজার শান্তি চুক্তি থেকে পিছিয়ে আসতে পারেন। রিপোর্ট অনুযায়ী জেডি ভ্যান্স, স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার এই মুহূর্তে চেষ্টা করছেন যাতে নেতানিয়াহু নতুন করে কোনো হামলা না করেন। তারা তাকে আটকাতে চাইছেন এবং সেই চেষ্টাই করছেন। একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমস সংবাদপত্রকে জানিয়েছেন যে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল এবং যদি নেতানিয়াহু তার অবস্থান পরিবর্তন করেন তাহলে সেই যুদ্ধবিরতি চুক্তি নষ্ট হয়ে যেতে পারে যা আমেরিকা অনেক কাঠখড় পুড়িয়ে বাঁচিয়েছে। আমেরিকান টিমের প্রথম অগ্রাধিকার এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, পাশাপাশি গাজায় মানবিক সাহায্য পৌঁছানো এবং ইসরায়েলি বন্দীদের দেহ তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়াও তাদের অগ্রাধিকারের মধ্যে রয়েছে, যাতে কোনো পক্ষই, বিশেষ করে ইসরায়েল, পুনরায় যুদ্ধ শুরু করার কোনো সুযোগ না পায়, কারণ তারা যুদ্ধের জন্য মুখিয়ে আছে। এদিকে হামাসের শীর্ষ নেতা খালিল আল-হাইয়ার পক্ষ থেকে একটি বড় বিবৃতি সামনে এসেছে। তিনি বলেছেন যে তার সংগঠন অর্থাৎ হামাস যুদ্ধবিরতি এবং গাজা চুক্তি পুরোপুরি মেনে চলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। খালিল আল-হাইয়া জানিয়েছেন যে তারা ইসরায়েলি বন্দীদের সমস্ত মৃতদেহ উদ্ধারের বিষয়ে যথেষ্ট গম্ভীর। তিনি বলেন, আমরা চেষ্টা করছি, অনেক সমস্যা আছে, কিন্তু আমাদের চেষ্টা জারি রয়েছে।
তিনি আরও জানান যে এখনও অনেক মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে এবং বিধ্বস্ত এলাকাগুলোতে চাপা পড়ে আছে, কিন্তু হামাস সেগুলিকে উদ্ধার করার জন্য সব রকম চেষ্টা করবে। খালিল আল-হাইয়া বলেন যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং আরব দেশগুলোর কথায় তিনি এবং গাজার সাধারণ মানুষ আশ্বস্ত হয়েছেন। তাদের বিবৃতিতে এটা স্পষ্ট হয়ে গেছে যে গাজার যুদ্ধ এবার শেষ হয়েছে। খালিল আল-হাইয়া এও বলেছেন যে গাজার সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছানো উচিত এবং সাহায্যের পরিমাণ বাড়ানো অত্যন্ত জরুরি, যাতে আহত এবং গৃহহীনদের চাহিদা পূরণ করা যায়। এদিকে পরবর্তী খবর হলো গাজা পুনর্গঠনের জন্য একটি বড় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। মিশরের রাষ্ট্রপতি আব্দুল ফাতাহ আল সিসি ঘোষণা করেছেন যে নভেম্বরে গাজা পুনর্গঠনের উপর একটা বড় আন্তর্জাতিক সম্মেলন কায়রোতে আয়োজন করা হবে। এই সম্মেলনটি ওআইসি, আরব লীগ এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সহযোগিতায় অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সারা বিশ্বের সাহায্যকারী দেশ, অনুদান প্রদানকারী ব্যক্তিত্ব এবং আঞ্চলিক অংশীদাররা গাজার যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের একটি রূপরেখা তৈরি করবেন। বার্তাটা একদম স্পষ্ট, মিশরই গাজার ক্ষত সারিয়ে তুলতে এবং তাকে আবার নিজের পায়ে দাঁড় করানোর জন্য নেতৃত্ব দেবে। এই দায়িত্ব মিশর নিজে থেকেই নিয়েছে এবং কিছু দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। এবার দর্শক, গাজার বাইরের কিছু খবরের দিকে নজর রাখা যাক। দেখুন, রাশিয়া এবং ইরানের মধ্যে নতুন ঘনিষ্ঠতা তৈরি হতে দেখা যাচ্ছে এবং এখন এই দুই দেশের মধ্যে প্রত্যেকটি ক্ষেত্রে অংশীদারিত্ব বাড়বে বলে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। রাশিয়া ঘোষণা করেছে যে তারা এখন ইরানের সাথে প্রতিটি ক্ষেত্রে এবং প্রতিটি বিভাগে সম্পর্ক আরও গভীর করতে চলেছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেছেন যে রাশিয়া ইরানের সাথে সমস্ত ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, ইরান আমাদের অংশীদার এবং সম্পর্ক দ্রুত মজবুত হচ্ছে। এছাড়াও পুতিনের একজন বিশেষ দূত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানির সাথে দেখা করতে তেহরান যাচ্ছেন। এই বৈঠকটি এমন এক সময়ে হচ্ছে যখন লারিজানি সম্প্রতি পুতিনের সাথে দেখা করে আয়াতুল্লাহ খামিনির একটি বিশেষ কিন্তু গোপন বার্তা পুতিনের হাতে তুলে দিয়েছিলেন। দর্শক, রাশিয়া এবং ইরান জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল, যদিও সেই চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো শর্ত বা মিউচুয়াল ডিফেন্স ক্লজ অন্তর্ভুক্ত ছিল না। অর্থাৎ এমন কোনো কথা ছিল না যে তোমার উপরে হামলা হলেই আমরাও পাল্টা হামলা করব। কিন্তু এখন কি হবে তা অবশ্যই আগামীতে জানা যাবে। রাশিয়া বলছে যে তারা ইরানকে আইনসম্মতভাবেই অস্ত্র ও প্রযুক্তি সরবরাহ করছে, কোনো চোরা গুপ্ত পথে নয়। অন্যদিকে ইরান রাশিয়াকে ড্রোন দিয়েছে, যা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। রাশিয়ার পারমাণবিক সংস্থা রোসাটেম গত মাসে ইরানের সাথে $25 বিলিয়ন একটি চুক্তি করেছে। এই চুক্তির অধীনে ইরানে 4টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে। বর্তমানে ইরানের কাছে শুধুমাত্র একটি চালু পারমাণবিক কেন্দ্র আছে, বুশের প্ল্যান্টটি, যা রাশিয়া তৈরি করে দিয়েছিল। তাই এটা স্পষ্ট যে রাশিয়া ও ইরানের মধ্যে এমন অনেক কিছু হতে চলেছে যা তাদের কমন শত্রু আমেরিকা এবং তার বিশ্বাসযোগ্য সঙ্গী ইসরায়েলের জন্য সমস্যা বাড়াতে বাধ্য, বা অন্তত তাদের অস্বস্তি যে বেড়ে যাবে তা নিশ্চিত, এবং সেই অস্বস্তি ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। এদিকে হিজবুল্লাহ যদি অস্ত্র না ছাড়ে তাহলে ইসরায়েল হামলা চালাবে। আমেরিকা লেবাননকে এই চরম পত্র বা আলটিমেটাম দিয়েছে, আর এই হামলাটা সেই হামলা হবে না যা রোজকার মতো ঘটছে। এটা হবে পুরোদম্ভর একটা বড় হামলা। অর্থাৎ গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার 15 দিনও পার হয়নি, এর মধ্যেই একটি নতুন যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে। তাহলে এভাবেই কি আমেরিকা মধ্যপ্রাচ্যে শান্তি আনবে, বারবার এরকম যুদ্ধের হুমকি দিয়ে? আমেরিকার দূত টম বারাক লেবাননকে খোলাখুলি হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে যদি হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হয় তাহলে ইসরায়েল হামলা চালাবে। তাহলে কি এটা ইসরায়েলকে একটা বড় হামলা করার জন্য সবুজ সংকেত? বারাক এক্সে লিখেছেন, যদি বেইরুত এখনও দ্বিধাগ্রস্ত থাকে তাহলে ইসরায়েল একাই পদক্ষেপ নেবে এবং তার পরিণাম অত্যন্ত মারাত্মক হবে।
দেখুন, টম বারাক অনেকটা স্টিভ উইটকপের মতোই, যিনি গাজার বিষয়টি দেখছেন। যদিও বারাক পদমর্যাদায় উইটকপের থেকে কিছুটা নিচে। বারাক সতর্ক করে দিয়েছেন যে যদি লেবানন এখনই কোনো পদক্ষেপ না নেয়, তাহলে হিজবুল্লাহর সামরিক শাখাকে ইসরায়েলের সাথে একটি বড় সংঘর্ষের মুখোমুখি হতে হবে। দর্শক, গত কয়েক মাস ধরেই হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি লেবাননে বেশ আলোচিত হচ্ছে। আমেরিকান কর্মকর্তারা লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন এবং তার মন্ত্রিসভার উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছেন, যাতে হিজবুল্লাহকে অস্ত্র ত্যাগ করতে বাধ্য করা হয়। কিন্তু হিজবুল্লাহ এই দাবি প্রত্যাখ্যান করেছে এবং পরিষ্কারভাবে বলেছে যে প্রতিরোধের জন্য অস্ত্র জরুরি। টম বারাক এও প্রকাশ করেছেন যে আমেরিকা এই বছরের শুরুতে লেবাননের সামনে ওয়ান মোর ট্রাই নামে একটি পরিকল্পনার প্রস্তাব দিয়েছিল। এতে আমেরিকা ও ফ্রান্সের তত্ত্বাবধানে হিজবুল্লাহর কাছ থেকে পর্যায়ক্রমে অস্ত্র কেড়ে নেওয়ার একটা রূপরেখা অন্তর্ভুক্ত ছিল। তাই এখন এই পরিস্থিতিতে হিজবুল্লাহর উপর শুধু ইসরায়েল নয়, আমেরিকার পক্ষ থেকেও চাপ ক্রমাগত বাড়ছে। ফলে লেবাননের অভ্যন্তরে আবারও উত্তেজনা বাড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে আবারও। এদিকে দর্শক, সুদানের আল ফাশার, যা একটি শহর এবং একটি গুরুত্বপূর্ণ অঞ্চলও, সেখানকার পরিস্থিতি এখন খুবই উদ্বেগজনক। আল ফাশার শহরটি সুদানের সেনাবাহিনীর সেই শক্তিশালী শেষ ঘাঁটি, যারা বিদ্রোহী আরএসএফ এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। আর এই আল ফাশারেই এখন এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে সেখানকার মানুষ চরম খাদ্য সংকটে ভুগছে, এক কথায় দুর্ভিক্ষের শিকার। শুধু তাই নয়, তাদের উপর ক্রমাগত হামলা বেড়ে চলেছে। শরণার্থী শিবির, হাসপাতাল, এমনকি মসজিদ পর্যন্ত হামলা থেকে বাদ যাচ্ছে না। এই ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে সাধারণ মানুষ এখন মাটির নিচে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। জীবন বাঁচানোর জন্য মাটির তলায় কিছু বাংকারও তৈরি করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে আশ্রয় নিতে পারে। কিন্তু দুশ্চিন্তার বিষয় হলো, সেই বাংকারগুলোতে খাবার বা প্রয়োজনীয় রসদ পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফলে বোমার হাত থেকে বাঁচলেও সেখানে অনাহারে মৃত্যুর সংখ্যা বেড়ে যাচ্ছে, আশঙ্কা দেখা দিচ্ছে। সব মিলিয়ে এই গৃহযুদ্ধ এখনো পর্যন্ত হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ ঘরবাড়ি ছাড়া হয়েছে। আর এই যুদ্ধ থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আসলে যে কোনো যুদ্ধ বা গৃহযুদ্ধ, সব কিছুর পিছনেই থাকে ক্ষমতার লোক। কেউ ক্ষমতা বাঁচানোর জন্য লড়াই করে, আর কেউ ক্ষমতা নেওয়ার জন্য, দখলের জন্য লড়াই করে। চলুন এবার আপনাদের গাজার কিছু ছবি দেখাই। এই ছবিগুলো দেখলে হয়তো আপনার মনের জোরও আরও কিছুটা বেড়ে যাবে। স্ক্রিনে দেখুন, একজন ব্যক্তি তার পুরো পরিবারকে একটা গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, কিন্তু গাড়িটা কোনো সাধারণ গাড়ি নয়, এটার একটা ছাদ খোলা গাড়ি। ইসরায়েলি বোমাবর্ষণে গাড়িটার ছাদ উড়ে গেছে, গাড়িটার অবস্থা একেবারে ভেঙে চুরে গেছে, কিন্তু তবুও এটা চলছে। এই ভাঙাচোরা গাড়িটিকেই তিনি তার পরিবারকে গন্তব্যে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম বানিয়ে নিয়েছেন। গাড়িটা হয়তো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তিনি আর তার পরিবার বেশ আনন্দের সাথেই গাজার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আশপাশের মানুষও তাদের দেখছে, তাদের সাথে কথা বলছে। যদিও এই ধরনের দৃশ্য দর্শক এখন গাজায় খুবই সাধারণ, তবুও এই ছবিটি আমাদের একটা গভীর বার্তা দেয়। তাদের সাহস এখনো অটুট। ভাবুন একবার, গাড়িটার না আছে ছাদ, না আছে জানালার কাঁচ, না আছে দরজা, শুধু চলার মতো চলছে। এরপর মাহমুদ মাসারি নামের একজন একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাচ্চার হাতে একটা পলিথিন ব্যাগ, আর সেই ব্যাগের ভিতরে রয়েছে মাত্র একটা বই। হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুধু একটাই বই, আর সেই বইটা নিয়েই সে চলেছে। এখানে আপনাদের একটু স্বস্তির খবর দিই, গাজায় স্কুল খুলতে শুরু করেছে। মাসুদ মাসারি তার পোস্টে লিখেছেন, এটা শুধু স্কুলে ফিরে আসা নয়, এটা পুরো বিশ্বের জন্য একটা শিক্ষা। ধ্বংসলীলার পরেও গাজায় এমন শিশু রয়েছে যারা স্বপ্ন দেখে। আজ প্রায় 2 বছর পর শিশুরা তাদের অবশিষ্ট স্কুলগুলোতে ফিরে যাচ্ছে। এমন স্কুল যেখানে এখন গৃহহীন পরিবারগুলো আশ্রয় নিয়েছে, এমন স্কুল যার দেয়ালগুলো ভাঙা, ক্লাসরুমগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং পড়াশোনার কোনো সঠিক পরিবেশও নেই। তবুও সেই শিশুটি একটি প্লাস্টিকের ব্যাগে একটি বই নিয়ে পুরো সাহস আর ইচ্ছাশক্তির সাথে তার স্বপ্নের দিকে এগিয়ে চলেছে।
সে যেন পুরো পৃথিবীকে বলছে তোমরা সব কিছু ধ্বংস করে দিতে পারো, কিন্তু আমাদের বেঁচে থাকার সাহস আর স্পৃহা তোমরা কখনো কেড়ে নিতে পারবে না। আসুন শেষে আরেকটি ছবি দেখাই। ছবিটি 21শে অক্টোবর সকাল 8টায় শেয়ার করা হয়েছে। উত্তর গাজার বেতলাহিয়া অঞ্চলের এই ব্যক্তির নাম আবু করিম। তিনি তার বাড়িতে ফিরে এসেছেন, এসে দেখছেন তার পুরো পাড়াটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরপর তিনি সেই ধ্বংসস্তূপের ইট পাথর এগুলো জড়ো করে নিজের পরিবারের জন্য একটা ঘর তৈরি করার চেষ্টা করছেন, যাতে আসন্ন শীতে তার পরিবারকে কনকনে ঠান্ডা বাতাস থেকে বাঁচাতে পারেন। দর্শক, এটাই হলো গাজার মানুষের মনের জোর। তারা ধ্বংসস্তূপের মধ্যে থেকেই নতুন করে জীবন খুঁজে নিচ্ছে। বিষয়টাকে এভাবেও দেখা যেতে পারে যে তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই, তাই যা করার এখানেই করতে হবে। কিন্তু তারপরেও এটা সাহসের এক চূড়ান্ত নিদর্শন। সারা বিশ্বের মানুষ তাদের এই চেষ্টাকে